উই আর স্টার্টিং ফ্রম ঢাকা টু খুলনা। আর কালকে রাতে আসছি, আস্তে আস্তে রাত 2টা। ঢাকা শহরে 1.5 ঘন্টা একবারে বিলাই ভিজা ভিজছি। বিলাই যেমন ভিজলে কান ঝাড়া দেয়, ওরকম কান ঝাড়া দেওয়া লাগছে। সো এখন বাজতেছে অলমোস্ট 11:30 প্লাস। সো ঢাকায় অল্প একটু কাজ আছে, কাজটা সেরে বেরোতে বেরোতে আমাদের হয়তো 12টার মতো বাজবে। আর আমরা রুট ফলো করব, মাওয়া হয়ে যাব, এক্সপ্রেস হয়ে মাওয়া ফেরিঘাট অ্যান্ড দেন খুলনা। সো একবারে কথা হচ্ছে মেইন রোডে গিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফাইনালি আল্লাহর নাম নিয়ে রওনা করলাম। আর এখন আমি আছি নিকুঞ্জতে, হোটেল লা মেরিডিয়ানের ঠিক পিছন দিকটাতে। সো এখান থেকে প্রথম যাব ইসিবি চত্বর, অ্যান্ড দেন ওইখান থেকে গুলিস্তান হয়ে এরপর টু হোম। চলে আসছি ইসিবি চত্বরের খুব কাছাকাছি। আর ইসিবি চত্বর হচ্ছে আমার খুব ক্লোজ টু হার্ট কিছু প্লেস থাকে, সেই ক্লোজ টু হার্ট প্লেসের একটা। কারণ এই ইসিবি চত্বরকে ঘিরে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক গল্প। ঢাকা শহরে আসবো আর জ্যামের ভাগই হব না, এটা তো আসলে হয় না। ঢাকা শহরের এই দুঃসহ স্মৃতি ছাড়া তো ঢাকা ছাড়া যায় না। সো যানজট শুরু, বনানী জ্যাম, আল্লাহ জানে কতক্ষণ লাগবে এই জ্যাম পার হইতে। সো আমি আছি এখন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে। সো প্রচণ্ড গরম পড়তেছে, অ্যান্ড গরমের কারণে খুবই আনইজি ফিল হচ্ছে, সোয়েটিং হচ্ছে, ডিহাইড্রেশন, সব কিছু মিলে একবারে একাকার অবস্থা। তার উপরে গাড়ির ইঞ্জিন হিট আপ হচ্ছে। সো গাড়িতে বসেও মজা পাচ্ছি না। সো মাওয়া এক্সপ্রেসওয়েতে এটাই আমার প্রথমবারের মতো জার্নি। সো পুরো জার্নিতে আসলে এই রাস্তাটা ওভার স্পিডিং বা অনেকে রেসিংয়ের জন্যে খুব প্রিফার করে, বাট আমার মনে হয় রেসিং বা ওভার স্পিডিংয়ের থেকে এই রাস্তাটার যে আসল সৌন্দর্য, ডিভাইডারের দুই ধার দিয়ে যে বৃক্ষরোপণ বা সবুজ বনায়নের কাজ চলতেছে, এবং রাস্তাটা ওয়ান ওয়ে, সেফ সাউন্ড রোড, সেফটি অ্যান্ড সাউন্ডনেসটা বজায় রেখে সুন্দর মতো ড্রাইভ করাটাই হোক সবার আসল উদ্দেশ্য। সো দেখতে থাকেন মাওয়া এক্সপ্রেসওয়ে। সো এখন ঘড়িতে বাজতেছে 2:40, আর ওই পাশ থেকে আমাদের ফেরিতে টোটাল সময় লাগবে অলমোস্ট 1 আওয়ার। অ্যান্ড সব মিলায় আমাদের হয়তো খুলনা পৌঁছাতে বাজবে সন্ধ্যা 6টা-7টার মতো বাজবে। সো আমরা ফেরিঘাটের খুব কাছাকাছি চলে আসছি। আর মাওয়া ঘাটের এই ইলিশ নিয়ে আমার সুখস্মৃতির অভাব নাই। আমি 2013 থেকে 2018 জুন-জুলাই মাস পর্যন্ত ঢাকাতে ছিলাম। সো অলমোস্ট এভরি ইয়ার অন অ্যান এভারেজ 25 to 30 টাইম আমার এই রাস্তায় যাওয়া আসা করা হতো। আর প্রত্যেকবার যতবারই আমি এই রাস্তায় আসছি, আমার খুবই ফেভারিট হচ্ছে ইলিশ মাছের ডিম। ওই ফ্রাইটা এত সুন্দর লাগে, জাস্ট মনে হয় যেন বারবার যদি আসতে পারতাম। আর এখন অনেক দিন পরে এই রুটটাতে আসার পরে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এই ঘাটকে কেন্দ্র করে ধীরে ধীরে এখানে এই ইলিশ কেন্দ্রিক হোটেল রেস্তোরাঁগুলা অনেক গুণ বৃদ্ধি পাইছে, এবং সেটা উইদিন আ স্ট্যান্ডার্ড। সো এটা হচ্ছে প্রজেক্ট হিলসা। সো এটা হচ্ছে সেই হাইপতলা প্রজেক্ট হিলসা, এবং পুরা রেস্টুরেন্টটাই হচ্ছে ইলিশ মাছের শেপে করা। আর তার থেকে বড় কথা, এটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তর পকেট কাটার বড় প্রজেক্ট। সো প্রজেক্ট হিলসা এটা হইলেও আমাদের প্রজেক্ট হিলসা
অরিজিনাল যে অ্যান্টিক যেটা মাওয়াঘাটের অ্যানশিয়েন্ট যেটা, সেটাই আমরা ট্রাই করব। আপনাদের ভাই অত বেশি বড় লোক না, এর জন্যে আমাদের এখান থেকে প্রজেক্ট হিলসাটা শিফট হয়ে চলে গেল কোথায়? ইয়েস, ইউ আর রাইট ব্রো। আমরা এখন যাব সোজা মাওয়াঘাটে, আর মাওয়াঘাটেই খাওয়া দাওয়া শেষ করব। আর মাওয়ার যে ইলিশটা, মাওয়ার ইলিশ মাওয়াতেই খাইতে হবে। মাওয়ার ইলিশ প্রজেক্ট হিলসাতে খাওয়া আর মাওয়ার ইলিশ ঢাকা রেডিসনে খাওয়া সেম। সো যারা অরিজিনাল ইলিশের স্বাদটা নিতে চান, মাওয়ার ইলিশ খাইতে চান, দে হ্যাভ টু কাম টু মাওয়াঘাট। আর যারা ছবি তুলতে চান, সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ তৈরি করতে চান যে অফ আই হ্যাভ ভিজিটেড প্রজেক্ট হিলসা, তাদের জন্য ভাই, বড় লোকদের জন্য বড়লোকই কারবার। And we are from Moddhabitto, and we have to deal with the real taste, not the fake one. So চলে আসছি ফেরিঘাট, আর ফেরিঘাটে খাওয়া দাওয়া করবো হোটেল তাজে। আর এই হোটেল তাজটা ইন্ডিয়ান হোটেল তাজ নয়, দিস ইজ বাংলাদেশি হোটেল তাজ। বলে এটাতে হচ্ছে হোটেল তাজমহলের বিল দিচ্ছে আমাদের। এখানে মাছ, ডিম আর বেগুন ফুল প্যাকেজ 600 টাকা, পানি 20 টাকা, ডাল 40 টাকা, ভাত 2 জন 80 টাকা, ভাত 3 ভর্তা 3টা 60 টাকা, সব মিলে 800 টাকা। তো সম্রাট শাহজাহানের সাথে খাওয়া দাওয়া করলেও এরকমই বিল আসতো ওই সময়। উইদাউট সম্রাট তাজমহলের এই অবস্থা। বলতেছিলাম, ফাইনাল রিমার্কস হচ্ছে খাবারের মান নিয়ে কোনো অসন্তোষ নেই। খাবারের মান বা মাছ ফ্রেশ ছিল, আর ডিমও সবসময়ের জন্যে, যেহেতু আমার পছন্দের, তো আমার মনের মতোই ছিল। বাট ওভারঅল খারাপ লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাইসিংয়ের বিষয়টা। এরাও তো ধীরে ধীরে ওই প্রজেক্ট হিলসার রূপ নিবে কোনো একটা সময় গিয়ে। বিকজ আগে এখানে ফেরিঘাটে যারা যাওয়া আসা করতো তারাই শুধুমাত্র খাওয়া দাওয়া করতো, খুব কম লোক ছিল যারা শখের বসে এখানে খাওয়া দাওয়া করতে আসতো। আর এখন অধিকাংশরাই, অনেক ফুড ব্লগাররা আসে, অনেকে শখের বসে এখানে খাওয়া দাওয়া করতে আসে, এবং সেই সুযোগটা কাজে লাগায় এরা সব কিছুর দাম অনেক বেশি বাড়াই দিছে। ভাই ফেরিটা কোন দিক দিয়ে ছাড়ে? হ্যাঁ, ফেরি বন্ধ? এই মোটরসাইকেলে ট্রলারে যাইতে হবে? হায় হায়। সো ভোগান্তির কোনো শেষ নেই, চলতেছে ভোগান্তি। ফেরি বন্ধ। এখন ফেরি বন্ধ হলে কি আর না হলে কি, ঘাট মানে হচ্ছে একবারে ধান্দাবাজদের আকড়া। এখানে শুধুমাত্র এই ঘাট পার, ট্রলারে পার হওয়ার জন্যে প্রত্যেকটা মোটরসাইকেলের কাছ থেকে এরা 600 থেকে 800 টাকা করে আদায় করতেছে। সাধারণ মানুষ জিম্মি, উপায় নেই, এবং নিরুপায় হয়ে সেই পথে আমরাও হাঁটতেছি। ফাইনালি শ্বাসরুদ্ধকর প্রায় 2 ঘন্টা শেষ হলো। এটা একটা টোটালি, এই এক্সপিরিয়েন্সটা ছিল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ এর আগেও ট্রলারে বাইক নিয়ে পার হয়েছি, বাট ঘাট পারাপারের ক্ষেত্রে পদ্মা যথেষ্ট বৈরী, শুধুমাত্র বৈরী আবহাওয়া আর স্রোত বেশি, এর জন্য ফেরি চলাচল বন্ধ। সেখানে আসলে এটা একটা টাফ কল ছিল ডিসাইড করা। Welcome to the first expressway of Bangladesh. So দুটো ভিউই পেয়ে গেলাম বাড়ি যাবার পথে। ওই পাশটাতে এনজয় করছি দিনের এক্সপ্রেসওয়ে, আর এইখানে রাতের আলোতে, ওফ what a feelings man. Life is too short to enjoy it. Life is too long if it is boring. So আমাদের ইনিশিয়াল গন্তব্য ভাঙা, আর ভাঙার আগে যদি কোনো ফিলিং স্টেশন পাওয়া যায় সেখানে একটা ব্রেক দিতে হবে, কজ
ট্যুর পার্টনারের দুজনের তেল নিতে হবে, ইভেন কি আমারও রিফিল করতে হবে, কজ আমারও রিফিলিং কাটা লাফালাফির উপরে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মস্ক, দেখার মতো একটা মস্ক। সো টাইম নেই, টাইম থাকলে অবশ্যই এখানে দাঁড়াতাম, কজ রাত হয়ে যাচ্ছে, ঘরে ফিরতে হবে। ইটস অলমোস্ট 8:37 বাজে। সো এখান থেকে খুলনা পৌঁছাইতে একবারে যদি লোয়েস্টও হয় আরও 2 ঘন্টা লাগবে, আর খুলনা থেকে আমার বাসায় পৌঁছাইতে মিনিমাম 1 আওয়ার। তো সব মিলায় এই কন্ডিশনে চালা গেলেও অলমোস্ট 12টার কাছাকাছি বাজবে। সো স্টে উইথ মি ব্রো, এনজয়িং দ্য রাইড। সো রিফিলিং এবং আমাদের একটু রিফ্রেশমেন্ট, চাটা খেয়ে একবারে রওনা করছি। আর ভাঙা থেকে এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে, তো ওই রাস্তাটাতে একটু ডিলে হবে। সো যতটা দ্রুত সম্ভব এই রাস্তাটা কভার করার জন্যই আল্লাহর অশেষ রহমতে সোফার খুব ভালোভাবেই চলতেছে, অ্যান্ড আল্লাহর কাছে চাই যে বাকি ট্যুরটাও জন্য খুব ভালোভাবে শেষ করতে পারি। সো এই মুহূর্তে আমরা আছি জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জে, আর এইখান থেকে খুলনার দূরত্ব 56 কিলোমিটারের মতো। সো যেতে যেতে আসলে আমাদের গ্রুপ যত সময় গড়াচ্ছে গ্রুপ বাড়তিছে। আমরা 2 জন শুরু করছিলাম, দেন পথের সাথী হিসেবে আরও 2 জনকে আমরা পাশে পাইছি। সো আমরা ছিলাম 4টা বাইক, এখন 4টা বাইকের থেকে আরও 4টা বাইক এসে অ্যাড হয়েছে আমাদের সাথে। সো আমি সবার পিছিয়ে পড়ে গেছি, কারণ সবাই একবারে খিচ্চা টান দিতেছে। সো চলে আসছি খান জাহান আলী সেতু। সো ব্রোজ, ফাইনালি আমরা এখন আছি খান জাহান আলী সেতু। সো এই খান জাহান আলী সেতু যখন হয়, এটা নির্মাণকালে আমরা যখন ছিলাম স্কুলের স্টুডেন্ট, মোস্ট প্রবাবলি 5-6-এ পড়ি, তো আমাদের স্কুল থেকে এখানে পিকনিকে আসতো। 60 গম্বুজ মস্ক, খান জাহান আলী সেতু, আর এখন অবশ্য সেই খান জাহান আলী সেতু খুব রেগুলার যাওয়া আসার একটা রুট আমাদের। তো সময় অনেক বদলে গেছে, হাঁটি হাঁটি পা করে বয়স বেড়েছে অনেক। ভাই নাম কিন্তু জানা হলো না, কামরুল হাসান। এই হচ্ছে আমার অরিজিনাল ভাই, আছে এই ভাই। তো ভাই দেখা হবে আবার, আর ঘুরে ঘুরে আসেন, আইসা আবার ফোন দিন। আর আপনাদের সাথে পেয়ে আরো আমাদের মানে এইটুকু রাস্তা 2 জন তো একটু বোর হয়ে যাইতে হইতো। ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। তো পথের সাথীদের বিদায় দিয়ে আমরা ফাইনালি খুলনা শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আর একেবারে বাড়ি পৌঁছে তারপর কথা হচ্ছে। তো ওই চলে যায় আমার ট্যুরমেট। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে ট্যুরটা কমপ্লিট করে আসতে পারছি। সো বাড়ি পৌঁছে গেছি ফাইনালি, আলহামদুলিল্লাহ। শত বাধা বিপত্তি সব কিছু পার হয়ে বাড়ি পৌঁছে গেছি। গুড বাই, টাটা।